আজকের ক্লাসে সবাইকে আন্তরিক অভিনন্দন। আমরা 2021 সালের ইন্টারমিডিয়েটের ফিজিক্স এবং ম্যাথমেটিক্সের উপরে যত অ্যাসাইনমেন্ট আছে একের পর এক সব অ্যাসাইনমেন্টের সলভ করব। তবে অ্যাসাইনমেন্ট করার জন্য তোমরা ইউটিউবে, ফেসবুকে নানান লেকচার আছে, সেগুলি দেখতে পারো, টিচারের হেল্প নিতে পারো, কোচিং সেন্টারের হেল্প নিতে পারো, কোনো ভাইয়ার হেল্প নিতে পারো, মেন বইয়ের হেল্প নিতে পারো, গাইড বইয়ের হেল্প নিতে পারো, কোনো সমস্যা নাই। শেখার জন্য সব দরজাই তোমার খোলা আছে। বাট ফাইনালি যখন অ্যাসাইনমেন্টটা তুমি লিখবা তখন তোমার বুদ্ধি খাটিয়ে সুন্দরভাবে নিজের মতো করে লিখবে, তাহলে তোমার অ্যাসাইনমেন্ট কখনোই কারোর সাথে কপি হবে না। তোমাদের ফলাফলকে ভালো করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের ভিডিও দিয়ে তোমাদের A to Z হেল্প করার চেষ্টা করব। এজন্য তোমরা ফাইনালি অ্যাসাইনমেন্ট লেখার পূর্বে অবশ্যই আমার ভিডিওটা দেখে নেবে। ফিজিক্স অ্যাসাইনমেন্ট নাম্বার 2, এটা ফিজিক্স সেকেন্ড পেপারের তাপগতিবিদ্যা অর্থাৎ থার্মোডাইনামিক্সের উপর একটা ফুল অ্যাসাইনমেন্ট। এখানে দেখো উদ্দীপক বলতে কিছু নাই, প্রত্যেকটা কোশ্চেন আলাদা আলাদা। এভাবে ক, খ, গ, ঘ, ঙ, চ 6টা কোশ্চেন দেওয়া আছে। সবচেয়ে ভালো হয় এক ঝলকে আমরা 6টা কোশ্চেন যদি একবার পড়ে নিই, তাহলে আমরা বুঝতে পারবো যে কোন কোশ্চেনের সাথে কোন কোশ্চেনের কী রিলেশন আছে। সো আমরা মনোযোগ দিয়ে আগে ফুল কোশ্চেনটা আগে পড়ে নিই। ক, এন্ট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র লেখো। 3 প্রক্রিয়ায় পরিবহন, পরিচালন, বিকিরণ তাপের সঞ্চালনের ক্ষেত্রে এন্ট্রপি বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়? উত্তরের পক্ষে গাণিতিক যুক্তি বিশ্লেষণ করো। নাম্বার খ, ধরো তুমি 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্বাভাবিক চাপের 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন সমস্ত প্রক্রিয়ায় প্রসারিত করে 4 গুণ করলে, এতে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করো। নাম্বার গ, সমস্ত প্রক্রিয়ায় প্রসারিত করার ক্ষেত্রে চাপের পরিবর্তন হবে কিনা ব্যাখ্যা করো। হাইড্রোজেন গ্যাসের এই প্রসারণে কৃত কাজের মান নির্ণয় করো। ঘ, 4 নম্বর কোশ্চেন, সমচাপ প্রক্রিয়ায় 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন 4 গুণ প্রসারণে এন্ট্রপির পরিবর্তন হবে কিনা তা নির্ণয় করে দেখাও। সমচাপ এবং সমষ্ণ প্রক্রিয়ায় গ্যাসের এই আয়তন প্রসারণে এন্ট্রপির পরিবর্তনের তুলনা করো। নম্বর কোশ্চেন, দ্যাট মিন্স 5 নম্বর কোশ্চেন, কার্নোট চক্রকে তাপমাত্রা বনাম এন্ট্রপির লেখচিত্রের সাহায্যে অঙ্কন করে এর বিভিন্ন ধাপ ব্যাখ্যা করো। এবার কোশ্চেন চ অর্থাৎ 6 নম্বর কোশ্চেন, কী লেখা আছে? ফিগার 1, দ্যাট মিন্স এই যে এইটা ফিগারটা কি? এক্স অক্ষে ভলিউম মানে আয়তন আর ওয়াই অক্ষে চাপ, এর সাপেক্ষে একটা লেখচিত্র আছে। আরেকটা দেখো ফিগার 2তে, এটা হচ্ছে ভূমি, এক্স অক্ষে ভূমি আর ওয়াই অক্ষে হলো উচ্চতা। কি লেখা আছে? ফিগার 1-এর ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন এবং ফিগার 2-এর ক্ষেত্রে অভিকর্ষ বল দ্বারা কাজ অবস্থা স্থানান্তরের জন্য নির্বাচিত পথের উপর নির্ভর করে কিনা উত্তরের পক্ষে যুক্তি চিত্রের আলোকে গাণিতিকভাবে ব্যাখ্যা করো। চলো এখন আমরা ক নম্বর কোশ্চেনটা পড়ব এবং তার সমাধান করব। কোশ্চেনটা কি? এন্ট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র লেখো। 3 প্রক্রিয়ায় কি কি? পরিবহন তার মানে ট্রান্সপোর্ট, 2 নম্বর হলো পরিচলন কনভেকশন, তারপর হচ্ছে বিকিরণ মানে রেডিয়েশন, তাপের সঞ্চালনের ক্ষেত্রে এন্ট্রপি বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়? উত্তরের পক্ষে গাণিতিক যুক্তি বিশ্লেষণ করো। কয়ের সমাধান করবো আমরা এখন। হ্যাঁ, তো এই সমাধান করতে হলে একটা জিনিস আমাদের জানতেই হবে, যেটা আমরা জানি সবাই। আমরা জানি কি? প্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে। প্রত্যাগামী মানে কি? প্রত্যাবর্তী বলে। হ্যাঁ, রিভার্সিবল প্রসেসে এন্ট্রপি স্থির থাকে, কনস্ট্যান্ট থাকে। আর আমরা আরও জানি অপ্রত্যাগামী বা অপ্রত্যাবর্তী বা ইরিভার্সিবল প্রসেসে এন্ট্রপি বৃদ্ধি পায়। এই জিনিসটা আমাদের সবার জানা দরকার। তাহলে আমরা প্রথম অংশের অ্যান্সার দেওয়া শুরু করি। এন্ট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তাহলে কী লিখব? এন্ট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের প্রকাশ। আমরা জানি প্রাকৃতিক সিস্টেম তার মানে ন্যাচারাল সিস্টেমে ম্যাক্সিমামই হলো অপ্রত্যাবর্তী ইরিভার্সিবল প্রসেস। কীরকম? যেমন তাপমাত্রা কি হয়? উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রাকে তাপ গমন করে, কিন্তু এই তাপ আর কখনো আগের জায়গায় ফিরে যায় না। সো এটা কি? অপ্রত্যাগামী প্রক্রিয়া মানে ইরিভার্সিবল প্রসেস। তো আমরা বলতে পারি কি? প্রকৃতির প্রায় সকল ভৌত ও রাসায়নিক ক্রিয়া হলো অপ্রত্যাগামী প্রক্রিয়া, যার ফলে প্রকৃতিতে প্রতিনিয়ত এন্ট্রপি বৃদ্ধি পাচ্ছে। তবে প্রকৃতির সীমিত ক্ষেত্রে প্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে, কিন্তু এন্ট্রপি কখনোই
হ্রাস পায় না। তাহলে আমরা জানি এন্ট্রপিকে এস দ্বারা লেখা হয়, তাই ডিএস মানে কি এন্ট্রপির পরিবর্তন। তাহলে এন্ট্রপির পরিবর্তন গাণিতিকভাবে কি বলা যায়, ডিএস ইকুয়াল টু গ্রেটার দেন 0। তার মানে ইকুয়াল টু মানে কি এন্ট্রপির পরিবর্তন শূন্য মানে কি এন্ট্রপি স্থির থাকে, আর গ্রেটার দেন মানে কি বেড়ে যায়, আর নেগেটিভ তো হয়ই না। এবার দ্বিতীয় অংশ, 3 প্রক্রিয়ায় পরিবহন, পরিচলন, বিকিরণ অর্থাৎ ট্রান্সপোর্ট, কনভেকশন, রেডিয়েশন তাপের সঞ্চালনের ক্ষেত্রে এন্ট্রপি বৃদ্ধি পায়, কারণ পরিবহন, পরিচলন ও বিকিরণ হলো অপ্রত্যাগামী প্রক্রিয়া। এখন গাণিতিকভাবে আমাদের দেখাইতে হবে কি অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপি বৃদ্ধি পায়। এই কারণে আমরা খুব সিম্পল একটা জিনিস দেখাইতে পারি। এখানে দুইটা পাত্র আছে একবারে কাছাকাছি লাগানো, খেয়াল করো, একটা এ পাত্র, একটা কি বি পাত্র। এই পাত্রটা মনে করি উত্তপ্ত, এর তাপমাত্রা বেশি, বোঝার জন্য আমরা ধরেন এটা 90 ডিগ্রি সেলসিয়াস, জাস্ট বোঝার জন্য, তোমাদের 90 লেখার দরকার নাই, তোমরা জাস্ট T1 লিখো। আর এটা অপেক্ষাকৃত ঠান্ডা, মনে করে এর তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এ পাত্র গরম আর বি পাত্র কি ঠান্ডা। তাহলে স্বাভাবিক কারণে কী হবে, এ পাত্রের থেকে তাপমাত্রা আস্তে আস্তে কোথায় বি পাত্রের দিকে যেতে থাকবে। তাহলে তাপকে আমরা কিউ বলি, আস্তে আস্তে তাপের পরিবর্তন করবে। তাহলে আমরা ডিফারেন্সিয়েশনের ভাষায় ডি কিউ বলতে পারি, মানে প্রতি মুহূর্তে এ ডি কিউ পরিমাণ তাপ হারাবে আর বি ডি কিউ পরিমাণ তাপ গ্রহণ করবে। তো এক সময় যাইতে 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 এই দুইটার তাপমাত্রা সমান হয়ে যাবে, সাম্য অবস্থা তৈরি হবে, মানে ইকুইলিব্রিয়াম পজিশন তৈরি হবে, তাই না? কিন্তু যেই তাপ এ থেকে বিতে চলে গেল, সেটা কি আর বি থেকে আপনা আপনি এতে আসবে? কখনই আসবে না। সো আমরা বলতে পারি এই সিস্টেমটা একটা অপ্রত্যাগামী ইরিভার্সিবল প্রসেস। ধরি দুইটি বস্তু এ ও বি, তার মানে এ একটা বস্তু, বি একটা বস্তু, পরিপাশের প্রভাব থেকে মুক্ত অবস্থায়, তার মানে পরিবেশের সাথে আর কোনো কানেকশন নাই, পরিবেশ থেকে তাপ ঢুকতে পারবে না এই সিস্টেমে এবং বের হইতে পারবে না। মুক্ত অবস্থায় পরস্পরের সংস্পর্শে আছে, এই দুটো একবারে গায়ে গায়ে লেগে আছে। বস্তুদ্বয় এবং এদের সংযোগস্থলদ্বয় তাপ সুপরিবাহী, তার মানে এর মাঝখানে তাপ সুপরিবাহী, নিলে তাপ আর যাবে কীভাবে, তাই না? বস্তুদের তাপমাত্রা আমরা এটা ধরছি T1, এটা কত T2, আর আমরা জানি এটা 90, এটা কত 20, তাহলে T1 গ্রেটার দেন T2। তাপ উত্তপ্ত বস্তু থেকে শীতল বস্তুতে সঞ্চালিত হবে, সে তাপ আর উত্তপ্ত বস্তুতে ফিরে আসবে না, অতএব এটি একটি অপ্রত্যাবর্তী বা অপ্রত্যাগামী প্রক্রিয়া। ধরি অতি অল্প সময়ে ডিকিউ পরিমাণ তাপ এ থেকে বিতে সঞ্চালিত হয়, তার মানে এ থেকে বিতে চলে গেল। এ বস্তু ডিকিউ পরিমাণ তাপ হারায় আর বি বস্তু ডিকিউ পরিমাণ তাপ গ্রহণ করে। আর আমরা জানি যে তাপ হারায়, যে হারানো তাপকে আমরা মাইনাস লিখি, আর যে গ্রহণ করে তাকে আমরা প্লাস লিখি। তো এই বস্তুর এন্ট্রপির পরিবর্তন, এন্ট্রপির সূত্র কি ডিএস ইকুয়াল টু ডিকিউ বাই টি। তাহলে এই বস্তু মানে আমরা 1 দিলাম ডিকিউ বাই টি, যেহেতু এই বস্তু তাপ হারিয়েছে এই জন্য এটা মাইনাস। বি বস্তুর এন্ট্রপির পরিবর্তন, এই যেহেতু গ্রহণ করছে এটা প্লাস, প্লাস আর দেওয়া লাগে না, তাহলে ডিএস ইকুয়াল টু কত ডিকিউ বাই T2। সুতরাং সমস্ত ব্যবস্থার মোট এন্ট্রপির পরিবর্তন ডিএস ইকুয়াল টু কত DS1 প্লাস DS2। DS1 এর মান আমরা এই যে এখান থেকে বসাই দেব, DS1 এর মান হলো এইটা মাইনাস ডিকিউ বাই T1, আর DS2 এর মান হলো এখান থেকে বসাই দেব ডিকিউ বাই T2। আমরা এখান থেকে ডিকিউ কমন নিলে এই মাইনাসেরটাকে আমরা এখানে রাখলাম আর প্লাসেরটাকে আমরা সামনে নিয়ে আসলাম। কিন্তু আমরা তো জানি কি T1 গ্রেটার দেন T2, যেহেতু T1 গ্রেটার দেন T2 সেহেতু ইনভার্স করলে উল্টো হয়ে যাবে, 1/T1 লেস দেন 1/T2। তার মানে এখানে কে বড়, 1/T2টা বড়, খেয়াল রাখতে হবে, আর 1/T1টা ছোট। অতএব মোট এন্ট্রপির পরিবর্তন ডিএস ধনাত্মক হবে। কেন? কারণ 1/T2 এটা তো বড়, মাইনাস 1/T1, তাহলে বড় জিনিস থেকে ছোট জিনিস যদি আমরা বিয়োগ করি তাহলে রেজাল্টটা পজিটিভই আসবে, তার মানে এন্ট্রপিটা হবে ধনাত্মক, পজিটিভ। তো আমরা বলতে পারি অর্থাৎ অপ্রত্যাগামী প্রক্রিয়া এন্ট্রপি বৃদ্ধি পায়। এবার কোশ্চেন খ, তার মানে 2 নম্বর কোশ্চেন। ধরো তুমি 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্বাভাবিক চাপের 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন সমস্ত প্রক্রিয়ায় প্রসারিত করে 4 গুণ করলে এতে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করো। তাহলে কি লিখছি আমরা, তাপমাত্রা কত 27 ডিগ্রি সেলসিয়াস, তো 27 + 2 73, তার মানে 300 কেলভিন।
এখন কী বলছে খেয়াল করো, স্বাভাবিক চাপ। তো স্বাভাবিক চাপ তো আমরা জানি P1 ইকুয়াল টু কত, 1.013 × 10⁵ প্যাসকেল। এটা আমাদের মুখস্থবিদ্যা, আমরা আগে থাকতেই জানি। কি বলছে, 1 গ্রাম হাইড্রোজেন, কয় গ্রাম হাইড্রোজেন, 1 গ্রাম হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন গ্যাসের ভর m ইকুয়াল টু 1 গ্রাম। আর আমরা জানি কি হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর কত, ক্যাপিটাল M ইকুয়াল টু 2 গ্রাম পার মোল। এটা আমাদের মুখস্থবিদ্যা, আমরা জানি আগে থাকতেই। আর গ্যাস ধ্রুবক আর ইকুয়াল টু কত, 8.31 জুল পার মোল পার কেলভিন। এইবার পরে আমরা অংশ পড়ি, গ্যাসের আয়তন সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত করে 4 গুণ করা হলো। তার মানে ধরি গ্যাসের আদি আয়তন V1, তাহলে 4 গুণ করা হয়েছে মানে কি, তার মানে চূড়ান্ত আয়তন হলো V2 ইকুয়াল টু 4V1। এখন বলছে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করো। তাহলে এন্ট্রপির পরিবর্তন DS ইকুয়াল টু হোয়াট। তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে, যেটা ক্লোসিয়াসের বিবৃতি, dQ ইকুয়াল টু du প্লাস dW। আর আমরা জানি সমষ্ণ প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তি du ইকুয়াল টু 0। তাহলে du এর মান 0 বসে দিলে আমরা পাই dQ ইকুয়াল টু dW হতো। কিন্তু আমরা কি জানি, dW সমষ্ণ প্রক্রিয়ায় dW ইকুয়াল টু কত, PdV। তাহলে dQ ইকুয়াল টু PdV। এখন আসো, আমরা তো জানি PV ইকুয়াল টু nRT। সো P ইকুয়াল টু কত, nRT/V। এই P এর মানটা আমরা এই যে এখানে বসিয়ে দিব জাস্ট। এখন খেয়াল করে এই যে টিটা, এই টিটাকে যদি আমরা DQ এর নিচে নিয়ে আসি, তাহলে কি থাকে, nR/V dV। কিন্তু আমরা কি চাই, এন্ট্রপি চাই। আর আমরা জানি dQ/T মানে হলো এন্ট্রপি, তার মানে আমরা এন্ট্রপি অ্যাকচুয়ালি পেয়ে গেছি, তাই না? এখন আমরা আয়তনের পরিবর্তন আছে সেটা দেখাইতে হবে। তাহলে nR আয়তনের পরিবর্তন কত, এই যে V1 থেকে V2, তাহলে ইন্টিগ্রেশনের লিমিট হবে V1 থেকে V2 আর এই 1/V dV। এটা সবাই জানো, তারপর একটু লিখে দেই, সামেশন অফ 1/x dx মানে কি, ln x। তাহলে সামেশন অফ 1/V dV মানে কি, ln b। আর লোয়ার লিমিট নিচে V1, আপার লিমিট V2 উপরে। এবার আমরা লিমিটের মানটা বসে দেব, nR ln আপার লিমিট মাইনাস ln লোয়ার লিমিট। কিন্তু আমরা কি জানি যে মূল সংখ্যা n ইকুয়াল টু কত, স্মল m বাই ক্যাপিটাল M, গ্যাসের ভর বাই আণবিক ভর। আর ln a মাইনাস ln b এর ফর্মুলা কি, ln a/b, মানে ln মানে লগ আর কি, log a/b, তাই না? এখন আমরা সব মান বসে দেব, স্মল m এর মান 1, ওই যে উপরে পেয়েছিলাম, হ্যাঁ, ক্যাপিটাল M এর মান 2, আর এর মান 8.31, ln V2 এর মান কত, 4V1b। তাহলে P1B1 ক্যান্সেল। এখন বাকি মান ক্যালকুলেটারে বসিয়ে নিলেই আমরা পেয়ে যাব এন্ট্রপির পরিবর্তন DS ইকুয়াল টু 5.76 জুল পার কেলভিন। অতএব সমষ্ণ প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন DS ইকুয়াল টু 5.76 জুল পার কেলভিন। এটা কিন্তু আমাদের কাজে লাগবে, হ্যাঁ, এটা মনে রাখবা। এখন গ নাম্বার কোশ্চেন, দ্যাট মিনস 3 নাম্বার কোশ্চেন, সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত করার ক্ষেত্রে চাপের পরিবর্তন হবে কিনা ব্যাখ্যা করো। 1, হাইড্রোজেন গ্যাসের এই প্রসারণে কৃত কাজের মান নির্ণয় করো। এখানে কি কি দেওয়া আছে ইনফরমেশন, ওই যে আগে থেকে আমরা জানি তাপমাত্রা কত, T এর মান 27, তার মানে 300 কেলভিন। আর স্বাভাবিক চাপ এটাও দেওয়া ছিল আগের। চূড়ান্ত চাপ আমরা ধরে নিচ্ছি কত, P2। আর গ্যাসের ভর m ইকুয়াল টু 1 গ্রাম। হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর ক্যাপিটাল M ইকুয়াল টু 2 গ্রাম পার মোল। আর গ্যাস ধ্রুবকের মান আমরা জানি। ধরি গ্যাসের আদি আয়তন V1, চূড়ান্ত আয়তন 4 গুণ হয়, তো আমরা লিখতে পারি V2 ইকুয়াল টু 4V1। আর কোশ্চেনে কি বলছে, কৃত কাজের মান নির্ণয় করো। সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ W ইকুয়াল টু হোয়াট। তাহলে এখানে দুইটা কোশ্চেন, চাপের পরিবর্তন হবে কি না আর কাজ, দুইটা জিনিস চাওয়া হয়েছে, তাই না? তো আমরা এই P2 বের করলে তো বুঝতে পারবো যে প্রাথমিক চাপ কত, P1 এর মান 1.013 10⁵ প্যাসকেল। আর যদি P2 বের করি তাহলে বুঝবে থেকে P2 এর মান বেশি আসে না কম আসে। চলো দেখি। আমরা জানি সমষ্ণ প্রক্রিয়ায় P1V1 ইকুয়াল টু P2V2। সো P2 ইকুয়াল টু P1V1/V2। আর এই V2 এর মান তো উপরে দেওয়াই আছে, 4V1, V1 ক্যান্সেল। তাহলে P2 ইকুয়াল টু কী লেখা যায়, P1/4। এই যে P2 ইকুয়াল টু P1/4, তাহলে P2টা কেমন, P1 এর 4/1, অর্থাৎ চূড়ান্ত চাপ কমে আদি চাপের 1/4 হয়। তার মানে চাপ কমে গেছে, বোঝা গেছে, তাই না?
কিন্তু এটার আরেকটু ভালোভাবে আমরা এক্সপ্লেন করতে পারি। আবার P2 কত হয়েছে P1/4, তাহলে P1 এর মান তো জানি, বসাই দিলাম, বসাই দিলে P2 এর মান আমরা পেয়ে গেলাম 25325 প্যাসকেল। সুতরাং চাপের পরিবর্তন ওই P1 থেকে P2 মাইনাস করে দিলাম কত, এত। আমরা জানি dW = PdV, তোমরা লিখতে পারো আমরা জানি সমষ্ণ প্রক্রিয়ায় dW = PdV, এটা লিখতে হয়। এখন PV = nRT, সো P কত nRT/V, এই P এর মানটা এখানে আমরা বসিয়ে দিলাম। এখন আমরা টোটাল কাজ চাই, তাহলে স্বাভাবিক কারণে ইন্টিগ্রেশন করতে হবে। আর লিমিট কত V1 থেকে V2, আগের মতো সেই সূত্র কি summation(1/x dx) এর ফর্মুলা ইউজ করবো। তাহলে nRT এটি কি কনস্ট্যান্ট, এগুলি সব বের করে দিলাম। তাহলে আমরা সেই সূত্র জানি কি summation(1/x dx) মানে কি ln x। সো আমি লিখতে পারি summation(1/v dv) মানে কি ln b, লোয়ার লিমিট V1, আপার লিমিট V2। আর এখানে summation(dx) মানে কি x, তাহলে summation(dw) মানে কি w। তাহলে আমরা তাহলে আমরা লিখতে পারি ln v আপার লিমিট V2 মাইনাস ln V1, বা w ওই যে n এর মান স্মল m বাই ক্যাপিটাল M n r, আর ln a মাইনাস ln b, ln a বাই b, সেই ফর্মুলা ইউজ করলাম। এখন আমরা সব মান বসিয়ে দেবো। স্মল m এর মান 1, ক্যাপিটাল M 2, r এর মান 8.31, টেম্পারেচার 300 কেলভিন, V2 মান 4 V1, তাহলে এই V1 আর উপরে V1 ক্যান্সেল, এগুলি সব ক্যালকুলেটরে বসিয়ে দিলেই আমরা পেয়ে যাই কৃত কাজের পরিমাণ W = 1728 জুল, অ্যান্সার। এখন কোশ্চেন নাম্বার ঘ, তার মানে 4 নম্বর কোশ্চেন। সমচাপ প্রক্রিয়ায় 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন 4 গুণ প্রসারণে এনট্রপির পরিবর্তন হবে কিনা তা নির্ণয় করে দেখাও। সমচাপ, খেয়াল করো, সমচাপ এবং সমষ্ণ প্রক্রিয়ায় গ্যাসের এই আয়তন প্রসারণে এনট্রপির পরিবর্তনের তুলনা করো। তাহলে দুইটা জিনিস চাওয়া হয়েছে, কি সমচাপ প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন এক, আর সমচাপ এবং সমষ্ণ প্রক্রিয়ায় যে এনট্রপির আমরা বের করব সেই দুইটার মধ্যে কম্পেয়ার, তুলনা করতে বলছে। তাহলে প্রথমে আমরা ইনফরমেশন লিখব। সমাধানে কি লিখব, এখানে গ্যাসের ভর m = 1 গ্রাম, এই যে 1 গ্রাম গ্যাস। আর আমরা জানি হাইড্রোজেনের আণবিক ভর m = কত, ক্যাপিটাল M = 2 গ্রাম পার মোল। আর গ্যাস ধ্রুবক একটু আমাদের মুখস্থ, কি বলছে, আয়তন 4 গুণ হয়ে গেছে, তাহলে ধরে নিই আদি আয়তন V1, তো চূড়ান্ত আয়তন কত, V2 = 4 V1। বের করতে হবে সমচাপ প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন dS = হোয়াট। আমরা জানি Cp - Cv = R। এখন আমরা এই উভয় পক্ষের Cp দ্বারা ভাগ করে দিলাম, তাহলে Cp রে Cp দ্বারা ভাগ করলে 1, Cv/Cp = R/Cp। এখন লক্ষণীয় জিনিস, আমরা তো জানি Cp/Cv = গামা, আর যদি এটা উল্টে দিই, Cvর উপরে Cpর নিচে নিয়ে আসি, তাহলে কী হবে, সুতরাং এটা হবে Cv/Cp = 1/গামা। তাহলে এই Cv/Cp কি লেখা যায়, 1/গামা, R/Cp ডান সাইডে যা ছিল তাই আছে। এখন আমরা Cpর মানটা বের করতে চাই, তাহলে এই Cpটা নিয়ে আসি আমি লেফট সাইডে, আর 1 - 1/গামা এই পুরোটাকে নিয়ে যায় R এর নিচে। এখন আমরা কাজ করে মান বসাই দেব। R এর মান আমরা জানি 8.31, আর গামার মান তো কীভাবে বের করব, বলছে হাইড্রোজেন গ্যাস, আমরা কি জানি হাইড্রোজেন গ্যাস দ্বিপারমাণবিক গ্যাস বলে গামা = 1.4, গামার জায়গায় লিখে দেব 1.4। এখন এই পুরোটা ক্যালকুলেটরে চাপ দিলে বেরিয়ে যাবে Cp এর মান 29.085। আর আমাদের বের করতে হবে কি সমচাপ প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন, আর এনট্রপির সূত্র dS = dQ/T। সমচাপ প্রক্রিয়ায় তাহলে এখানে তাপমাত্রাটা চেঞ্জ হয়ে যাবে, তার লিমিট কত, T1 থেকে T2। কিন্তু আমরা জানি কি সমচাপ প্রক্রিয়ায় চাপ স্থির, তাই না, তার মানে Cp, তাহলে dQ = কত, n/Cp/dt। এটা কিন্তু আমাদের মুখস্থ বিদ্যা, এটা 19 ছিল, এটা তোমাদের জানতে হবে যে সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে dQ = n/Cp/dt, ওই যে মোলার গ্যাস ধ্রুবক থেকে এটা আসছে। তো আমরা কি করব, এখানে এই যে dQর মানটা এখানে বসিয়ে দেব n/Cp/dt, আর নিচে যেই T আছে, যেহেতু dt আছে তার মানে T এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, তাহলে T ছাড়া যা আছে সব কনস্ট্যান্ট, এগুলি বের করে দিতে হবে। তাহলে n/Cp আমি বের করে দিলাম,
থাকলো কি লিমিট T1 থেকে T2 সামেশন অফ 1/t dt, সে একই সূত্র সামেশন অফ 1/x dx মানে কি ln x, এখানে ln t আপার লিমিট লোয়ার লিমিট। এবার আমরা মান বসে দেব ln T2 মাইনাস লোয়ার লিমিট ln T1 log a মাইনাস log b মানে কি log a/b, আর যা ছিল সবই ঠিকমতো আছে। এখন এই n মোল সংখ্যা মানে কি স্মল m বাই ক্যাপিটাল M, কারণ n ইকুয়াল টু কত গ্যাসের ভর বাই আণবিক ভর সিপির সিপি। এখন মজার জিনিস T1 এর মান দেওয়া থাকলে T2 এর মান তো দেওয়া নাই, তাহলে আমরা কাজ করি সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কি জানি V1 বাই T1 ইকুয়াল টু কত V2 বাই T2, তাহলে এই T2টার উপরে নিয়ে আসো, এই V1টাকে নিচে নিয়ে যাও, তাহলে কি হয় T2 বাই T1 ইকুয়াল টু কত V2 বাই V1। তাহলে আমি এই T2 বাই T1 এর মান বসাই দিতে পারি V2 বাই V1। এই দেখো এই T2 বাই T1 এর মান আমরা এখানে কি বসাই দিলাম V2 বাই V1। এখন স্মল m এর মান 1, ক্যাপিটাল F এর মান 2, আর সিপি এর মান ওই যে বের করছিলাম আগের পেজে না 29.085, আর V2 কত 4V1, V1 ক্যান্সেল। এখন এটা ক্যালকুলেটরে বসে দিলেই আমরা পেয়ে যাব সমচাপ প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন ds ইকুয়াল টু 20.16 জুল পার কেলভিন, এটা একটা অ্যান্সার। এখন ওই যে কম্পেয়ার করতে বলছে, তাহলে আমরা কি লিখতে পারি খ থেকে পাই সমষ্ণ প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন ds1 ইকুয়াল টু যেটা খ থেকে পাই 5.76 জুল পার কেলভিন। আর এখানে এইমাত্র পাইলাম সমচাপ প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন ds ইকুয়াল টু 20.16। তাহলে আমরা কি করব, আমি যদি মনে করি এটা 1 নং সমীকরণ, বোঝানোর জন্য এটা 2 নং সমীকরণ, তাই আমি বলতে পারি না 1 নং ভাগ 2 নং, তার মানে কি ds দিয়ে ds1কে ভাগ করতে পারি, তাই ds দ্বারা এটাকে ভাগ করে দিলে যে 20.16 আর 5.76 ভাগ করে দিলে কত আসে ক্যালকুলেটরে 3.5। সো ds ইকুয়াল টু কত 3.5 ইন্টু ds1। এই ds1টা কি ds1টা হলো সমষ্ণ প্রক্রিয়ার পরিবর্তন, আর dsটা কি দেখো সমচাপ প্রক্রিয়ার পরিবর্তন। তাহলে সমচাপ প্রক্রিয়ার এন্ট্রপির পরিবর্তনটা কেমন, সমষ্ণ প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তনের 3.5 গুণ, এটা অ্যান্সার। এখন আমরা 19 নম্বর কোশ্চেনটা পড়ব, দ্যাট মিন্স 5 নম্বর কোশ্চেন। কার্নোর চক্রকে তাপমাত্রা বনাম এন্ট্রপির লেখচিত্রের সাহায্যে অঙ্কন করে এর বিভিন্ন ধাপ ব্যাখ্যা করো। জিনিসটা আর একটু ভালোভাবে বুঝে নিই আমরা। কার্নোর চক্র যেটা ওই যে হিট ইঞ্জিনের তাপ ইঞ্জিনের ক্ষেত্রে কার্নোর চক্র যেটা আছে সেটাকে তাপমাত্রা টি বনাম এন্ট্রপি মানে এস টিএস লেখচিত্রের সাহায্যে অঙ্কন করে এর বিভিন্ন ধাপ ব্যাখ্যা করো। প্রথমে আমরা কার্নোর চক্রটা একটু ভালোভাবে জেনে নিই। কার্নোর চক্র হচ্ছে যে তাপ ইঞ্জিনের ক্ষেত্রে এক্স অক্ষে আয়তন ভি আর ওয়াই অক্ষে চাপ প্রেশার পি নিলে একটা লেখচিত্র পাওয়া যায়। মনে করে দেখো এই যে এরকম একটা লেখচিত্র, এই যে এরকম এইরকম এইরকম পরে এইরকম আগের জায়গায় ফিরে যায়, মনে আছে? ধরো এটা এ, এটা কত বি, এটা হলো সি, এটা হলো ডি। ওই যে উৎস থেকে কি করে তাপ ইঞ্জিন, উৎসের তাপমাত্রা যে অনেক বেশি থাকে T1, মনে আছে কি না? সে উৎস থেকে Q1 তাপ শোষণ করে এবি অংশে। এবি অংশটার নাম সবাই জানি। যেহেতু আয়তন দেখো এতে আয়তন ছিল কম, বিতে যেতে যেতে আয়তনটা কি বেড়ে গেছে। আয়তন বেড়ে গেল মানে কি, কারণ গ্যাসটা প্রসারিত হয়েছে, এই জন্য এবিকে বলে সমষ্ণ প্রসারণ। কি বলে? এবি অংশটা হলো সমষ্ণ প্রসারণ। লিখে নাও সমষ্ণ প্রসারণ। প্রসারণ, আচ্ছা ঠিক আছে। সমষ্ণ মানে কি? উষ্ণতা সবসময় সমান থাকবে, তার মানে তাপমাত্রাটা সবসময় স্থির থাকবে এখানে। কিন্তু দেখো তাপ উৎস থেকে সিস্টেমের ভিতরে Q1 তাপ ঢুকতেছে, তাহলে বোঝা গেল তাপমাত্রা স্থির থাকবে, কনস্ট্যান্ট থাকবে, বাট সিস্টেমে তাপ ঢুকবে মানে সিস্টেম তাপ গ্রহণ করছে। তো আমরা জানি কি সিস্টেম যদি তাপ গ্রহণ করে তার মানে কি তার এন্ট্রপিটা বেড়ে যায়। তাহলে এখানে দুইটা জিনিস আমাদের লক্ষণীয়, কি তাপমাত্রাটা থাকবে স্থির, বাট এন্ট্রপিটা কি বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? কারণ উৎস থেকে সিস্টেম তাপ গ্রহণ করছে, তাহলে তো এন্ট্রপি বেড়েই যাবে। তাহলে আমাদের সেই
কোশ্চেনে যে চাহিদা সেটা চলো আমরা এখানে এক্স অক্ষে কি এন্ট্রপি এস আর ওই অক্ষে কি টেম্পারেচার মানে তাপমাত্রা টি, এটাই থাকতে বলছে। এখন এটা কিন্তু যে এটা বুঝবা না, কার্নোট চক্র বুঝবে না, আর তোমরা পরীক্ষার হলে কার্নোট চক্র দিবা এবং এর সাহায্যে এন্ট্রপির সাথে তাপমাত্রার যে লেখচিত্র চাওয়া হয়েছে সেটাও দিবা। তাহলে এবিতে আমরা কি পেলাম? সিস্টেমে তাপ ঢুকছে, তার মানে এন্ট্রপি বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সমষ্ণ প্রসারণ, সমষ্ণ মানে কি উষ্ণতা সমান, তার মানে তাপমাত্রা ঠিক থাকবে। তাহলে দুইটা কন্ডিশন তোমাকে এখানে মেনে চলতে হবে, যে তাপমাত্রাটা কনস্ট্যান্ট থাকবে কিন্তু এন্ট্রপি বেড়ে যাবে। তাহলে বলো এই লেখচিত্র এখানে কি করলে হয় সেটা একটু ভাবো তো। তাপমাত্রাটা কনস্ট্যান্ট থাকবে, তাহলে আমরা যদি এরকমভাবে দেখাই কেমন হয় দেখো তো। ধরো এইভাবে একটা এক্স অক্ষের সমান্তরাল একটা দাগ দিয়ে দিলাম, তাহলে কী হলো? আমাদের যেহেতু ওয়াই অক্ষের তাপ উপরে গেলে তাপমাত্রা বাড়বে, নিচে গেলে কমবে। এখন এই রেখাটা দেখো এক্স অক্ষের সমান্তরাল, তাহলে সে এক্স অক্ষের উপরেও যায় নাই নিচেও যায় নাই, তার মানে তাপমাত্রাটা কনস্ট্যান্ট। খেয়াল করো এক্স অক্ষে যেহেতু আমরা এন্ট্রপি বুঝাইলাম, একটু যদি নিজে বোঝানোর জন্য আনি আমি, খেয়াল করো তাহলে এই বিন্দুতে এটা এ মানে কি মনে রাখো, এইটাও এ, তাহলে এইখানে এন্ট্রপি দেখো খুব কম, কারণ এক্স অক্ষে এন্ট্রপি খুব কম, এই বিন্দুতে এন্ট্রপি খুব কম। এখন যখন এ থেকে বিতে যাচ্ছে গ্যাসটা, মানে আয়তন বাড়ছে, দেখো এই যে আয়তন, খেয়াল করো এই যে আয়তনটা বাড়ছে মানে কি প্রসারণ হয়েছে। তো প্রসারিত হলে কি হয়? তাপমাত্রাটা ঠিক থাকবে, বাট কী হবে? এন্ট্রপিটা বেড়ে যাবে। তাহলে স্বাভাবিক কারণেই এই যে আমি এই বি বিন্দুটাকে যদি এখানে দেখাই, দেখো তো তোমার শর্ত পূরণ হয় কিনা। এইখানে চলে আসছো, তার মানে কি এন্ট্রপি এত কম ছিল, এখন এন্ট্রপি অনেক বেড়ে গেছে। তাহলে তাপমাত্রা থাকলো কনস্ট্যান্ট কিন্তু এন্ট্রপি বেড়ে গেল। তো নিশ্চয়ই এই যে কার্নোট চক্রের প্রথম ধাপ, দ্যাট মিন্স এবি লেখচিত্রটা, দ্যাট মিন্স সমষ্ণ প্রসারণটা কেমন হবে? এক্স অক্ষের সমান্তরাল একটা এবি সরলরেখা হবে। এটা একটা প্রথম কাহিনী। এবার আসো বি থেকে সিতে আমরা যখন যাব, এটা কি রুদ্ধতাপীয় প্রসারণ। দেখো এখানেও কিন্তু গ্যাস প্রসারিত হয়েছে, দেখো বি এটুকু আয়তন, এই যে সিতে যে আরেকটু আয়তন বাড়ছে, তার মানে গ্যাসের প্রসারণ এখানেও হয়েছে। এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এটা কি আয়তন বাড়ছে, তার মানে প্রসারণ হয়েছে, এটা বলে রুদ্ধতাপীয় প্রসারণ। এখন এই রুদ্ধতাপীয়, রুদ্ধ বলতে আমরা কি বুঝি? রুদ্ধ মানে বন্ধ, আবদ্ধ, তার মানে সিস্টেমে তাপ ঢুকতেও পারে না, সিস্টেম থেকে তাপ বের হইতেও পারে না। এখন তোমরাই বলো সিস্টেমে তাপ ঢুকতে পারে না, সিস্টেম থেকে তাপ বের হইতেও পারে না, তাহলে তাপের পরিবর্তন দ্যাট মিন্স কিউ এর পরিবর্তন কি? জিরো। আর আমরা এন্ট্রপির সংজ্ঞায় কি জানি? আমরা এন্ট্রপির সংজ্ঞায় জানি ডিএস ইকুয়াল টু ডি কিউ বাই টি। তাহলে কিউর মান যদি জিরো হয় বাই টি, তার মানে এন্ট্রপির পরিবর্তন জিরো। তার মানে বোঝা গেল এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে, কনস্ট্যান্ট থাকে। তাহলে একটা কন্ডিশন পেয়ে গেলাম যে বিসির লেখচিত্রটা এমন হবে যে এন্ট্রপিটা কনস্ট্যান্ট থাকবে, বাট যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তার মানে তাপ ঢুকতে পারবে না, বের হইতে পারবে না। কিন্তু এটা কিন্তু প্রসারণ, এই যে আয়তন বাড়ছে। এখন যে পরিমাণ গ্যাস ছিল, এই একই পরিমাণ গ্যাস যেহেতু তাপ ঢুকতেছে না, বেরও হচ্ছে না, তাহলে একই পরিমাণ গ্যাস যদি বেশি জায়গায় থাকে তাহলে কী হবে? তার চাপ কমে যাবে। চাপ কমলে কী হবে? দেখো চাপ কমে গেছে, চাপ ছিল এটুকু, এই যে শীতে আসে চাপটা কমে গেছে। তো চাপ যদি কমে যায় তাপমাত্রাটাও ফল করবে, তাপমাত্রা কমে যাবে। তাইলে বি থেকে সিতে এন্ট্রপি থাকবে স্থির, কনস্ট্যান্ট, বাট তাপমাত্রাটা কি কমে যাবে। কারণ আয়তন বাড়লে কী হবে? গ্যাসের অভ্যন্তরীণ শক্তির মান হ্রাস পাবে, ফলে তাপমাত্রাটা কমে যাবে। তাহলে এই বি থেকে এই বিসিটাকে কীভাবে দেখাইলে দুইটা শর্তই ফুলফিল হবে? প্রথম শর্ত হচ্ছে এন্ট্রপি স্থির থাকবে, আর দ্বিতীয় শর্ত হচ্ছে তাপমাত্রাটা কমে যাবে। তাহলে খুবই ইজিভাবে আমরা দেখাতে পারি, এই যে এটা সি। খেয়াল করো তো কথা ঠিক আছে কিনা? এক্স অক্ষে কিন্তু এন্ট্রপি, তাহলে এই যে এটা ওয়াই অক্ষের সমান্তরাল হয়ে নেমে যাচ্ছে, তার মানে কি এন্ট্রপি না বাড়ছে না কমছে। তার মানে বিসি লেখচিত্র যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয় তাহলে এন্ট্রপি বাড়বেও না কমবেও না, এক শর্ত ফুলফিল হইল। আবার বলছে যে তাপমাত্রাটা কমে যাবে, দেখো তাপমাত্রাটা তো ওয়াই অক্ষের দিকে,
তাহলে এই নিচে নামতেছে মানে কি তাপমাত্রা কমে যাচ্ছে। তাহলে এই বিসির লেখচিত্রটা একজ্যাক্টলি এই বিসি হবে, যেটা অক্ষের সমান্তরাল হবে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর ধাপ, এটা হলো 2 নম্বর ধাপ। এই যে 1, এটা 2। এবার আসো সি থেকে ডিতে যাবে 3 নম্বর ধাপে। এখন দেখো আয়তন ছিল এটুকু, অনেক আয়তন না? সি থেকে ডিতে গেলে কি হইল, আয়তন কি কমে গেল না? কিন্তু এটা হলো কি সংকোচন, আর আমরা জানি এটা হচ্ছে সমষ্ণ সংকোচন। সমষ্ণ সংকোচন। এখন সমষ্ণ মানে কি, আবার সে আগের কাহিনী। সমষ্ণ সমউষ্ণ মানে তাপমাত্রাটা স্থির থাকবে, কনস্ট্যান্ট থাকবে। এই জায়গায় এই সমষ্ণ সংকোচনে তোমাদের খেয়াল আছে কিনা, এই সিস্টেম তাপ গ্রাহকে তাপ ছেড়ে দেয়। কী পরিমাণ, ডিগ্রি পরিমাণ তাপ ছেড়ে দেয়। তা তাপ যদি বর্জন করে বা ছেড়ে দেয় তাহলে এন্ট্রপি কি কমে যায়। তাহলে সি থেকে ডিতে গেলে আমরা কি বুঝলাম, এন্ট্রপিটা যাবে কমে আর তাপমাত্রাটা থাকবে স্থির। তাইলে এই সিডি লেখচিত্রটা কেমন হওয়া দরকার? স্বাভাবিকরণে তোমরা বলবো স্যার এই যে এরকম হলেই তো মিলে যায়। সত্যি মিলে যায়? চলো তো দেখি। মনে করে সি থেকে এই সি, এই ডি, সিডি কী বললাম, সমষ্ণ মানে তাপমাত্রা স্থির। দেখো তো এই সিডি লেখচিত্রটা কি, এক্স অক্ষের সমান্তরাল। তাপমাত্রা তো ওয়াই অক্ষে, যেহেতু এক্স অক্ষের সমান্তরাল তার মানে তাপ এটা উপরেও জানে নিচেও জানে, মানে তাপমাত্রাটা হলো স্থির। কিন্তু এন্ট্রপি কী হয়েছে, যেহেতু তাপ বর্জন করছে তার মানে এন্ট্রপি কমে যাবে। তাহলে সি বিন্দুতে এন্ট্রপি ছিল এইটুকু, এখন আস্তে আস্তে ডিতে চলে আসছে, এই যে এন্ট্রপি কমে গেছে না? তাইলে এটা হলো আমাদের 3 নম্বর কন্ডিশন, 3 নম্বর ধাপ। এবার আসলে লাস্ট ধাপ, ডি থেকে এতে যাবে, এটা 4 নম্বর ধাপ। এটা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। এটাও সংকোচন, এইটাও সংকোচন, কারণ গ্যাসটা কিছুটা হলেও তার আয়তনটা কমে গেছে। এটা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। আমি সংক্ষেপে রুদ্ধই লিখলাম, অ্যাডিয়াবেটিক প্রসেস। রুদ্ধতাপীয় সংকোচন। রুদ্ধ মানে কি, আমরা আগে জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়া কী হবে, এন্ট্রপি স্থির থাকে, আমাদের আগে থাকতেই জানা, 2 নং থেকেই জানা। কিন্তু যেহেতু আয়তনটা এখানে কি করবে, কমে যাবে। এখন তোমরাই বলো, আয়তন যদি কমে যায় তাহলে চাপ কি বেড়ে যাবে, আর চাপ বাড়লে কি তাপমাত্রা বেড়ে যাবে। তাহলে ডি থেকে এতে গেলে 2টা কন্ডিশন কি, এন্ট্রপিটা স্থির থাকবে, তাপমাত্রাটা বেড়ে যাবে। তাহলে আমি যদি এইখানে পৌঁছে দেই তাহলে দেখো তো 2 শর্ত পাওয়া যায় কি না। এই দেখো, সেটা কি ওয়াই অক্ষের সমান্তরাল মানে কি এন্ট্রপিটা স্থির, আর এই ডি থেকে এতে যাচ্ছে, এই যে তাপ এটুকু তো তাপ, এই যে যত উপরে যাচ্ছে টেম্পারেচার তত বাড়তেছে। তাহলে আমি 2টা শর্ত এখানে পেয়ে গেলাম এই 4 নম্বর ধাপে। তোমরা পরীক্ষার হলে কার্নোট চক্রটাও দিবা এবং এই টিএস যেটা লেখচিত্র চাওয়া হয়েছে এইটাও দিবা। এটা কিন্তু একবার সুন্দর একটা আয়তক্ষেত্র হবে। হ্যাঁ, আঁকা বাঁকা হলে কিন্তু ভেজাল আছে। পরীক্ষার হলে মানে খাতায় কিভাবে তোমরা অ্যাসাইনমেন্টটা লিখবে সুন্দরভাবে, সমাধানটা কিভাবে লিখবে, তো প্রথমে কি লিখবা, কার্নোট চক্রের জন্য তাপমাত্রা টি বনাম এন্ট্রপি এস লেখচিত্র নিচে অঙ্কন করা হলো। সুন্দরভাবে এক্স অক্ষে দিয়ে দেবে এন্ট্রপি এস, ওয়াই অক্ষে দিয়ে দেবে তুমি তাপমাত্রা টি, আর এই যে একটা সুন্দর আয়তক্ষেত্রে দিয়ে দিবা সমষ্ণ প্রসারণ 1 নম্বর ধাপ। এই যে উৎস থেকে কি করছে, তাপ গ্রহণ করছে Q1, বি থেকে সিতে চলে আসছে রুদ্ধতাপীয় প্রসারণ, এটা 2 নম্বর ধাপ। 3 নম্বর ধাপ হলো সমষ্ণ সংকোচন, আর 4 নম্বর ধাপ হলো রুদ্ধতাপীয় সংকোচন। বাস, নিচে কি লিখবা, চিত্র তাপমাত্রা বনাম এন্ট্রপির লেখচিত্র। প্রথম ধাপ কি লিখছি আমরা, নিম্নে কার্নোট চক্রের জন্য তাপমাত্রা টি বনাম এন্ট্রপি এস লেখচিত্রের ধাপসমূহ ব্যাখ্যা করা হলো। এভাবে কিন্তু অ্যাসাইনমেন্টে লিখতে হবে সুন্দরভাবে। তাহলে প্রথম ধাপ কি, চিত্রে প্রথম ধাপটা কি, এ থেকে বিতে সিস্টেমের মানে গ্যাস স্থানান্তরিত হবে। তাহলে আমরা কি লিখব, চিত্রে এবি দ্বারা কোনো গ্যাসের সমষ্ণ প্রসারণ নির্দেশ করে। এ ধাপে গ্যাস তাপমাত্রা টি ধ্রুব রেখে প্রসারিত হয়। তখন যা ব্যাখ্যা করলাম সেটা একটু লিখে দিবা সুন্দরভাবে। যার কারণে লেখচিত্রের এবি অংশটি এক্স অক্ষের সমান্তরাল হয়েছে। এ ধাপে গ্যাস উৎস হইতে Q1 তাপ গ্রহণ করে প্রসারিত হওয়ার কারণে এন্ট্রপি বৃদ্ধি পায়, অর্থাৎ এন্ট্রপির পরিবর্তন ডিএস। ওই যে এবি লেখচিত্রের জন্য এবি লিখবা, তাপ গ্রহণ করছে তার মানে এটা পজিটিভ, তার Q1/T1। যেহেতু এটা সমষ্ণ প্রসারণ তাই কাজ করে, এটার সাথে মিলে আমরা কাজ করি 3 নম্বর ধাপটা বুঝে দিই, 2 নম্বরটা পরে বোঝাই। 1 নম্বর ধাপ হলো সমষ্ণ প্রসারণ,
আর 3 নম্বর ধাপ হলো কি সমষ্ণ সংকোচন, দুইটাই তো সমষ্ণ, এই জন্য 1-এর পরে 3 পড়লে সুবিধা হয়। চিত্রে সিডি দ্বারা কোনো গ্যাসের সমষ্ণ সংকোচন নির্দেশ করে। এ ধাপে গ্যাস তাপমাত্রাটি ধ্রুব রেখে সংকুচিত হয়, যার কারণে লেখচিত্রের এবি অংশটি এক অক্ষের সমান্তরাল হয়েছে। ওই দেখো একই জিনিস, এক অক্ষের সমান্তরাল হয়েছে। এ ধাপে গ্যাস তাপ গ্রাহকে Q2 তাপ বর্জন করে, তো বর্জন করে সংকুচিত হওয়ার কারণে এন্ট্রপিটা কমে যাবে। আর এন্ট্রপি কমে যাবে মানে কি, একটা মাইনাস চিহ্ন দিতে হবে, যে মাইনাস Q2/T2 দিয়েছে, এই যে সিডি লিখছি, হ্যাঁ, ছোট করে। এবার আসো দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপটা কি, রুদ্ধতাপীয় প্রসারণ। বি থেকে সিতে দিকে গ্যাস চলে গেছে, তাহলে কি বলবো, চিত্রে বিসি দ্বারা কোনো গ্যাসের রুদ্ধতাপীয় প্রসারণ নির্দেশ করে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের আদান প্রদান হয় না বিধায় এন্ট্রপি স্থির থাকে। গ্যাস প্রসারিত হওয়ায় গ্যাসের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায় এবং তাপমাত্রাটি কমে যায়, যার কারণে লেখচিত্রের বিসি অংশটি ওয়াই অক্ষের সমান্তরাল হয়। এ ধাপে এন্ট্রপির পরিবর্তন, কারণ এর রুদ্ধতাপীয়, তাপ দিবেও না নিবেও না, তাহলে 0/T, তার মানে এন্ট্রপির পরিবর্তন হবে না, কনস্ট্যান্ট থাকবে এন্ট্রপি। এবার চতুর্থ ধাপ। চতুর্থ ধাপ কি, রুদ্ধতাপীয় সংকোচন। ডি থেকে এতে, ওই যে আগের জায়গায় গ্যাস চলে যাবে। চিত্রে ডি দ্বারা কোনো গ্যাসের রুদ্ধতাপীয় সংকোচন নির্দেশ করে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের আদান প্রদান হয় না বিধায় এন্ট্রপি স্থির থাকে। গ্যাস সংকুচিত হয়, গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় এবং তাপমাত্রাটি বেড়ে যায়, যার কারণে লেখচিত্রের ডি অংশটি ওয়াই অক্ষের সমান্তরাল হয়েছে। এ ধাপে এন্ট্রপির পরিবর্তন হবে না, কারণ রুদ্ধ, ওই যে তাপের পরিবর্তন 0/T1, তার মানে কি এন্ট্রপির পরিবর্তন 0। কার্নোট চক্রে মোট এন্ট্রপির পরিবর্তন ডিএস = ডিএস এবি বিসি সিডি ডিএ। তো এবি বরাবর আমরা জানি কি প্লাস Q1/T1, আর এটা তো রুদ্ধ, এটা হবে 0। আর এটা কি সমষ্ণ সংকোচন, তাহলে Q2/-Q2/T2 প্লাস 0, বা ডিএস = Q1/T1 - Q2/T2। তাপ ইঞ্জিনের ক্ষেত্রে আমরা কি জানি, Q1/T1 = কত, Q2/T2। তাহলে আমরা এই Q1/T1 কে ইচ্ছা করলে কি লিখতে পারি, Q2/T2। তাহলে এটা ক্যান্সেল হলে ডিএস = 0। তাহলে এস মানে এন্ট্রপি, ডিএস মানে কি এন্ট্রপির পরিবর্তন 0। এর মানে কি, কার্নোট চক্রে এন্ট্রপির পরিবর্তন 0 হয়, আমরা বলতে পারি কার্নোট চক্রটি একটি প্রত্যাগামী প্রক্রিয়া। এবার লাস্ট কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন কি লিখছে, ফিগার 1-এর ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন। তাহলে ফিগার 1, এক্স অক্ষে আয়তন আর ওয়াই অক্ষে কি চাপ, এটা দ্বারা এন্ট্রপির পরিবর্তন বুঝবা, হ্যাঁ। এবার ফিগার 2 এর মধ্যে যাও। এই যে ফিগার 2 এর ক্ষেত্রে অভিকর্ষ বল দ্বারা কাজ, এক্স অক্ষে ভূমি, ওয়াই অক্ষে উচ্চতা। অভিকর্ষ বল দ্বারা কাজ অবস্থায় স্থানান্তরের জন্য নির্বাচিত পথের উপর নির্ভর করে কিনা উত্তরের পক্ষে যুক্তি চিত্রের আলোকে গাণিতিকভাবে ব্যাখ্যা। তাহলে প্রথমটা কি, এন্ট্রপির পরিবর্তন ব্যাখ্যা করতে বলছে ফিগার 1-এ, আর ফিগার 2-তে কি অভিকর্ষ বল দ্বারা যে কাজ, দুইটা কি পথের উপর নির্ভর করে কিনা তোমরা গাণিতিকভাবে চিত্রের সাহায্যে দেখাইতে বলছে। 4 নম্বরের সমাধান আমরা কি লিখতে পারি, প্রথমে আমরা ফিগার 1 বলছে, ফিগার 1টা নিয়ে নিলাম। এখানে ফিগার 1টাকে একটু খেয়াল করি, এক্স অক্ষে আয়তন আর ওয়াই অক্ষে চাপ, এটা হলো তার মূল বিন্দু। কি এটা এ বিন্দু, এটা বি বিন্দু। দেখেন দুইটা রাস্তা, এটা প্রথম পথ, এটা কি দ্বিতীয় পথ। তো ধরি প্রদত্ত চিত্রে কোনো গ্যাস এ অবস্থান থেকে 1 নং পথে বি অবস্থানে এলো, তাহলে এই 1 নং, এই খেয়াল করে 1 নং পথে এ থেকে কোথায় চলে গেছে, বিতে চলে গেছে, তাহলে একটা অ্যারো চিহ্ন দিতে পারি আমরা। এরপর বি অবস্থান থেকে পুনরায় এ অবস্থানে 2 নং পথে ফিরে আসছে, তাহলে এই যে এটা 2 নং পথ, তাহলে বি থেকে আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আগের জায়গায় সে ফিরে আসছে। তাহলে এই চিত্রবিন্দু কিন্তু এরকম তীর চিহ্ন দিতে হবে, অ্যারো চিহ্ন দিতে হবে যে কোন দিক থেকে কোন দিকে আসছে, হ্যাঁ। ফলে এই চিত্রটি একটি প্রত্যাগামী চক্রের সৃষ্টি হয়েছে, স্বাভাবিক কারণেই ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আগের জায়গায় ফিরে আসছে, প্রত্যাবর্তন করছে, সো এটা একটা প্রত্যাগামী প্রক্রিয়া। তাহলে এ থেকে বিতে যখন চলে গেল, আমরা কি লিখতে পারি, 1 নং পথে এ থেকে বিতে যেতে এন্ট্রপির পরিবর্তন ডেল্টা এস এবি, কারণ এ থেকে বিতে চলে গেছে, হ্যাঁ। তাহলে আমার লোয়ার লিমিট ছিল এতে, আপার লিমিট চলে গেছে বিতে, তাহলে ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট হবে এ, আপার লিমিট হবে বি।
আর এন্ট্রপির পরিবর্তন মানে DS1, কারণ 1 নং পথ, এই 1 নং পথ বিতে এটা 1 দেওয়া হয়েছে, মনে রাখতে হবে। এবার দেখো 2 নং পথে আবার বি থেকে এতে চলে আসছে, এই যে বি থেকে এতে যেতে এন্ট্রপির পরিবর্তন ডেল এস, এবার বি এ লিখবো। হ্যাঁ, এবার আপার লিমিট এখান থেকে এখানে চলে আসছে, তো লোয়ার লিমিট হলো কি বি, আপার লিমিট হলো এ দেখো বি থেকে এ। তো এটা যেদিকে, এটা তার উল্টা দিকে, তাহলে এই দিকে যদি এন্ট্রপি হয় কি পজিটিভ, তো নিশ্চয়ই উল্টা দিকে হবে কি নেগেটিভ। এটা যেহেতু 2 নং পথ, এই জন্য DS2। ঘটনাটি প্রত্যাগামী হওয়ায় এন্ট্রপির পরিবর্তন 0, এটা আমরা জানি, এটা আমাদের মুখস্থ বিদ্যা। হ্যাঁ, এটা আমরা জানি, লিখতেও পারো, আমরা জানি। তো 2টা পথ ডেল এস এ বি প্লাস ডেল এস বি এ ইকুয়াল টু 0 টোটাল এন্ট্রপি। এখন আমরা ডেল এস এ বির মান এটা বসাই দেব, এখান থেকে এখানে এটা বসাইলাম, আর ডেল এস বি এর মান এই যে এটা বসাই দেব এখানে। এখন দেখো এ থেকে বি, হ্যাঁ, সামেশন অফ DS1 এটা লিখলাম। এই যে এটা যেহেতু মাইনাস, তো এটা ওই পারে চলে গেলে প্লাস হয়ে চলে যাবে। এখন খেয়াল করো তো, এ থেকে বিতে যেতে এন্ট্রপির পরিবর্তন সমান হলো বি থেকে এতে যেতে এন্ট্রপির পরিবর্তন, তার মানে এ থেকে বিতে যেতে এন্ট্রপির পরিবর্তন যা ইকুয়াল টু বি থেকে এতে আসতে এন্ট্রপির পরিবর্তন তা, মানে সমান। এখানে উভয় পথের জন্য এন্ট্রপির পরিবর্তন সমান। তো আমরা কি বলতে পারি, অতএব এন্ট্রপির পরিবর্তন অবস্থা স্থানান্তরের জন্য নির্বাচিত পথের উপর নির্ভর করে না। এবার ফিগার 2, এটা আসলে একবারে খুবই ইজি, তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 5 যে কাজ শক্তি ক্ষমতা, সেই চ্যাপ্টার থেকে এটা নেওয়া হয়েছে। হ্যাঁ, এক্স অক্ষে দিছে ভূমি, আবার ওয়াই অক্ষে দিছে উচ্চতা। মনে করে একটা বস্তু এ বিন্দুতে ছিল, এটা বি বিন্দুতে চলে গেছে। এখন সে আগের মতো আমরা মনে করি বস্তুটাকে আমরা এ থেকে টাইনে বিতে একবারে ছাদে উঠে ফেললাম, মনে করে এটা হচ্ছে ভূমি, আর এটা মনে করো ছাদ, কথার কথা বোঝানোর জন্য বলছি। তাহলে আমরা কী করলাম, অভিকর্ষের বিরুদ্ধে একটা বস্তুকে এখান থেকে টেনে একবারে এই যে 1 নং পথে বি বিন্দুতে নিয়ে গেলাম। আমরা এই ঘটনাটাকে বলে নিই। আবার ধরি প্রদত্ত চিত্রে এই বস্তুটার ভর এম ভরের একটা বস্তুকে এই বিন্দু থেকে এই 1 নং পথে, তার মানে এই পথে এ অবস্থান থেকে 1 নং পথে অভিকর্ষের বিপরীতে বি বিন্দুতে উঠানো হলো। তো অভিকর্ষের বিপরীতে আমরা কোথায় বি বিন্দুতে উঠে দিলাম। অতঃপর বি অবস্থান থেকে পুনরায় আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আগের জায়গায় নিয়ে আসলাম। এই অবস্থানে 2 নং পথে অভিকর্ষের দিকে, খেয়াল করতে হবে, একটা হচ্ছে অভিকর্ষের দিকে আর আরেকটা হলো অভিকর্ষের বিপরীতে, দুইটা কথা ইম্পর্ট্যান্ট, ফিরিয়ে আনা হলো। তাহলে এতে ছিল, সে তাকে ঘুরে আবার আগের জায়গায় নিয়ে আসা হলো। তাহলে 1 নং পথের মানে এ থেকে বিতে যেতে কৃত কাজ, এটা কি অভিকর্ষের বিরুদ্ধে না? তো অভিকর্ষের বিরুদ্ধে হলে কি -mgh, যেহেতু এটা কৃত কাজ -WAB লিখতে পারি আমরা, ঠিক আছে। অভিকর্ষ ত্বরণ কাজ করে কি খাড়া না, তাহলে আমরা এই যে খাড়া নিচের দিকে দেবো, তাহলে আমাদের সেই H। এবার বি থেকে যদি এতে নিয়ে আসি, সে উচ্চতা তো AC হবে, কারণ এখানে তো অভিকর্ষ ত্বরণ, এটা কি অভিকর্ষের দিকে হলে কি +mgh, এটা মাইনাস হলো কেন, ওই যে অভিকর্ষের বিপরীতে, আর এটা প্লাস হলো কেন অভিকর্ষের দিকে +mgh, তাহলে +WAB। চিত্রের ঘটনাটি সংরক্ষণশীল বলের একটি উৎকৃষ্ট উদাহরণ বলে এক্ষেত্রে মোট কাজ শূন্য, কারণ আমরা জানি কি সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজের মান সবসময় শূন্য হয়। মনে আছে কিনা তোমাদের সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজের মান শূন্য হয় কেন? এটা 5 নম্বর অধ্যায় ছিল, তাই না? এখন তোমাকে যদি বলে সংরক্ষণশীল বল কি, তাহলে কি বলবা? কোনো বস্তুকে কোনো একটা অবস্থান থেকে পরিভ্রমণ করায় মানে ঘুরায় আবার সে আগের জায়গায় নিয়ে আসার পরে যদি আনার পরেও যদি কাজের মান শূন্য হয়, তাহলে আমরা সেটা বলি সংরক্ষণশীল বল দ্বারা কাজ। তাই যেহেতু এটা সংরক্ষণশীল বলের উৎকৃষ্ট উদাহরণ, তাহলে W=0। তাহলে টোটাল কাজ আমরা পেতে চাই, তো টোটাল কাজ কি 1 নং পথের কাজ, 2 নং পথের কাজ। তো 1 নং পথের কাজ কি, এই দেখো 1 নং পথের কাজ হচ্ছে -WAB এটা, আর 2 নং পথের হচ্ছে +WAB। তার সুতরাং আমরা লিখতে পারি WAB=WBA। এখানে উভয় পথের জন্য কৃত কাজ সমান, এই যে সমান। ওকে, আমরা কি বলতে পারি? অতএব অভিকর্ষ বল দ্বারা কাজ
অবস্থায় স্থানান্তরের জন্য নির্বাচিত পথের উপর নির্ভর করে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।